আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ তসবির হোসেন সরকার। আজকে আমরা পদার্থ বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নেব। আমি গত সপ্তাহে তোমাদের যে ক্লাসটি নিয়েছিলাম তা ছিল কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ের গাণিতিক সমস্যার উপরে। তোমাদের বলেছিলাম আমি আরেকটি অঙ্ক তোমাদের পড়াবো, কারণ গত ক্লাসে যে অঙ্কটি করিয়েছিলাম সেটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আজকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও বিভব শক্তি সংক্রান্ত অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা অঙ্কটি করি। তো আমি সর্বপ্রথম বোর্ডে অঙ্কটি তোমাদের লিখে দিচ্ছি। পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুকে 10 মিটার ভূমি হতে 10 মিটার উঁচু কোন স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে। তো আমরা যে অঙ্কটি আজকে লিখলাম সেটা হচ্ছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে ভূমি হতে 10 মিটার উঁচু কোনো স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে। তো এখান থেকে আমরা কি কি ধরনের প্রশ্ন, গাণিতিক প্রশ্ন করতে পারি? অনেক ধরনের গাণিতিক প্রশ্ন এখান থেকে করা যায়। আমি দুই একটি কোশ্চেন তোমাদের জন্য সলভ করব। তো আমরা প্রথম যে কোশ্চেনটা করতে পারি সেটা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে। তো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের জন্য লিখলাম সেটা হচ্ছে বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করবে। তো ধরে নাও এটা হচ্ছে ভূমি আর এইখানের উচ্চতা হচ্ছে 10 মিটার। তো বস্তুটি আমি এই অবস্থান থেকে ছেড়ে দিলাম। তো এই অবস্থান থেকে যখন আমি ছেড়ে দেব মুক্তভাবে পড়তে থাকবে। মুক্তভাবে পড়া মানে সেখানে অন্য কোনো বাধা থাকবে না। বস্তুটি যখন নিচে পড়বে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ বা জি এর সমত্বরণে বস্তুটির নিচে নামবে। আর জি এর মান তো আমরা মোটামুটি সবাই জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে তোমার বাতাসের বাধা বা অন্য কোনো বাধা থাকবে না। এই জন্য যে মুক্তভাবে কথা বলতে এটাই বোঝানো হয়েছে। তো আমরা যখন বস্তুটি এই অবস্থানে থাকবে অর্থাৎ 10 মিটার উঁচুতে থাকবে তখন ওইখানে বস্তুর আদিবেগ থাকবে 0। অর্থাৎ আমার বলাই আছে বস্তুটি 10 মিটার উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হবে। তাহলে ওখান থেকে যদি ছেড়ে দেয় তাহলে এখানে আমার আদিবেগ হবে 0, অর্থাৎ ইউ এর মান থাকবে 0। তাহলে ইউ এর মান যখন 0 আর বস্তুটি সম্পূর্ণ জি এর সমত্বরণে পড়তেছে তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তো আমাকে বের করতে হবে বস্তুটি কত বেগে এসে ভূমিকে স্পর্শ করবে, অর্থাৎ স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগটা কত ছিল। তাহলে আমার বস্তুটাকে আমি
যেহেতু মুক্ত অবস্থা ছেড়ে দিয়েছি, ইউ এর মান হবে 0, 2, জি এর মান আমরা সবাই জানি 9.8, আর উচ্চতা টোটাল কত উচ্চতা ছিল 10 মিটার, তাহলে আসতেছে v স্কয়ার সমান সমান 196, তাহলে v is equal to root over 196, that is 196 কে বর্গমূল করলে পাই 14, তাহলে বস্তুটি সুতরাং v is equal to 14 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 14 মিটার পার সেকেন্ড বেগে ভূমি স্পর্শ করবে। তো এভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। এখন তোমাদের আরো প্রশ্ন করতে পারে যে 10 মিটার উঁচুতে বস্তুটির বিভব শক্তি কত? 10 মিটার উঁচুতে বস্তুটির বিভব শক্তি কত সেটা আমরা একটু নির্ণয় করি। মিটার উঁচুতে বস্তুটির বিভব শক্তি কত? তাহলে দেখো 10 মিটার উচ্চতায় বিভব শক্তির ক্ষেত্রে আমরা যে সমীকরণটা জানি সেটা হচ্ছে ইপি সমান সমান mgh। ইপি সমান সমান mgh। m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং h হচ্ছে ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় আছে তার মান। আমরা এই উচ্চতাটা বের করব ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় আছে। তাহলে 10 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কত, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটি করে ফেলতে পারি। অর্থাৎ EP সমান সমান mgh। তাহলে m এর মান হচ্ছে তোমার দেওয়া আছে 500 গ্রাম, ভরের মধ্যে দেওয়া আছে 500 গ্রাম। এটাকে আমার কেজিতে নিতে হবে, কেজিতে নিলে আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0.5 কেজি। তারপর জি এর মান তো আমরা সবাই জানি মোটামুটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচ হচ্ছে 10 মিটার। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই এখানে 0.5 ইনটু 9.8 ইনটু 10, তাহলে কত আসতেছে? 10 দিয়ে গুণ করলে আসতেছে 5, আর 5 কে দিয়ে 9.8 দ্যাট ইজ 49 জুল। কারণ বিভব শক্তি আমরা জানি শক্তির একক জুল, EP সমান সমান 49 জুল। এরকম অনেক অঙ্ক এখান থেকে করা সম্ভব। তো আমরা একটু আগে বিভব শক্তির অঙ্ক করেছি, তাহলে দেখি আমরা গতিশক্তি সমীকরণ দিয়ে আমরা একটা অঙ্ক করি। গতিশক্তি সমীকরণের ক্ষেত্রে আমরা জানি EK সমান সমান হাফ mv স্কয়ার। EK সমান সমান হাফ mv স্কয়ার। ধরো আমি কিছুক্ষণ আগে যে একটা অঙ্ক করেছি যে বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করে, তাই না? বস্তুটি কত বেগে ভূমি স্পর্শ করেছিল সেটা আমি কিছুক্ষণ আগে করেছি। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি নির্ণয় করে, এই অঙ্কটি আমরা এখন সলভ করব। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। এখন
হবে কি গতিশক্তি, আর গতিশক্তির সমীকরণ থেকে আমরা জানি যে E কে সমান সমান 1/2 mv স্কয়ার। এখানে দেখো m হচ্ছে বস্তুর, E কে তো গতিশক্তি, m হচ্ছে বস্তুর ভর, আর v হচ্ছে ওই মুহূর্তে বস্তুটির বেগ কত ছিল তার মান। তো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির বেগ কত ছিল সেটা আমরা বের করেছি। তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু আগে আমি করেছি যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, ইউর মান 0 টু 9.8 ইনটু 10, তাহলে v স্কয়ারের মান আসছে 196। তাহলে সুতরাং E কে সমান সমান 1/2 m এর মান, m হচ্ছে 500 গ্রাম, দ্যাট ইজ 0.5 কেজি, 0.5 কেজি, আর হচ্ছে v এর মান আমরা পেয়েছি 196। তাহলে এটা আবার কত আসছে দেখো, 0.5 into 98, that is 49 joule, 49 joule। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে আমি কিছুক্ষণ আগে তোমাদের যে অঙ্ক করিয়েছি যে এই 10 মিটার উঁচুতে বস্তুটির বিভব শক্তি কত ছিল। তো তোমরা দেখেছো অঙ্কটির রেজাল্ট ছিল ইপি এর মান ছিল 49 জুল। আবার লক্ষ্য করো এইমাত্র যে অঙ্কটি করলাম সেটা হচ্ছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি নির্ণয় করা। যখন অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে গতিশক্তি বের করতেছি, এবং তার মান আসছে 49 জুল। তো এখান থেকে আমরা কি দেখতেছি যে বস্তুটি 10 মিটার উঁচুতে যে পরিমাণ বিভব শক্তি ছিল, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ঠিক একই পরিমাণ। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে বস্তুটি যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন তার বিভব শক্তি আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। তো শক্তি সংরক্ষণশীলতার নীতিতে বলা আছে যে শক্তি এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, শুধু অবস্থার বা তাদের রূপের পরিবর্তন ঘটে। তো এখানে আমরা দেখলাম যে আসলে পূর্বে যে পরিমাণ শক্তি ছিল, অর্থাৎ 10 মিটার উঁচুতে যে পরিমাণ শক্তি ছিল, আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তেও ঠিক একই পরিমাণ শক্তি আছে। তার মানে তার শুধু বিভব শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর ঘটেছে। আচ্ছা, ধরো আমি তো ছোট ছোট কিছু অঙ্ক তোমাদের দেখালাম, এই অঙ্কগুলো তোমাদের ঘর নাম্বারের গতে থাকতে পারে। তো আরো একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এরকম আছে যে পরন্ত অবস্থায় অথবা মুক্তভাবে ছেড়ে দেওয়ার পর ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটির পরন্ত অবস্থায় অথবা মুক্তভাবে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি পরন্ত অবস্থায় অথবা মুক্তভাবে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি কত হবে। তো এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করব? এখানে একটা সময় দেওয়া আছে 1 সেকেন্ড।
তাই না? তাহলে আমরা দেখব যে 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা আগে বের করে নিতে হবে। আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। এটা হচ্ছে ভূমি আর বস্তুটা আছে ঠিক এখানে, ধরো এই অবস্থানে আছে বস্তুটি। এই উচ্চতাটা হচ্ছে 10 মিটার। তাহলে আমি যখন বস্তুটা ছেড়ে দেব, বস্তুটা ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর তার বিভব শক্তি যদি আমি বের করতে যাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? 1 সেকেন্ডে বস্তুটা কোথায় আসবে? ধরে নাও 1 সেকেন্ডে বস্তুটা এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে। তো এই পর্যন্ত আসলে আমি এখানে একটা বিন্দু দেই বি। তার মানে আমার টোটাল উচ্চতা 10 মিটার, তার কিছুটা দূরত্ব সে অতিক্রম করেছে। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার x, এটা হচ্ছে x। তাহলে বস্তুটি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? টোটাল উচ্চতা যদি আমার h হয়, তাহলে আমার আসবে h - x উচ্চতায় রয়েছে। তাহলে বি বিন্দুতে বিভব বের করতে গেলে আমার যে উচ্চতাটা আমরা ব্যবহার করব সেটা ব্যবহার করব h - x উচ্চতা। তো আমরা আগে আসল শিক্ষার্থীকে দেখি আমার এই x এর মানটা 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আগে দেখে নিই। তো আমরা এই অঙ্কটা কিভাবে সলিউশন করব? লিখব, আমরা জানি h is equal ut plus 1/2 gt square. h is equal to ut plus 1/2 gt square. এখানে u এর মান হচ্ছে 0, যেহেতু a অবস্থা থেকে মুক্তভাবে ছেড়ে দিচ্ছে। g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর t হচ্ছে 1 সেকেন্ড। তাহলে h এর মানটা কতটুকু আসে? u এর মান 0, t এর মান 1 প্লাস 1/2 ইনটু 9.8 ইনটু 1 স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা আসছে 0, এটা আসছে 4.9 ইনটু 1। সুতরাং h is equal to, আচ্ছা 4.9। তাহলে আমি দেখলাম যে 1 সেকেন্ডে বস্তুটা 4.9 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে বস্তুটি 4.9 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি এখানে যে x যে চিহ্নটা দিয়েছি এইটা হয়ে যাবে 4.9। আমি হয়তো চিত্রের মধ্যে তোমাদের x দিয়েছি, অঙ্কটা করার সময় h দিয়ে করেছি। তো যাই হোক, তো বিষয়টা খেয়াল রাখাই যথেষ্ট যে আমার এই দূরত্বটা হচ্ছে 4.9 মিটার। তাহলে 4.9 মিটার হলে বস্তুটি ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? আচ্ছা, আমি এখানে একটু কারেকশন করেই দিচ্ছি তোমাদের। ধরো এটা আমার h, তো যাই হোক আমরা এটা 10 রয়ে গেল, এখানে আমি h দিয়ে চিহ্নিত করে দিলাম যে 4.9। তাহলে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে? সুতরাং 1 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে 10 - 4.9 মিটার বা
5.1 মিটার উচ্চতায় রয়েছে, উচ্চতায় আসবে। তো এই 1 সেকেন্ড পর ভূমি থেকে বস্তুটি 10-4.9 মিটার বা 5.1 মিটার উচ্চতায় থাকবে। অর্থাৎ এই উচ্চতাটা আমি তখন পেয়ে গেলাম কত? 5.1 মিটার। তাহলে এখন এই উচ্চতায় বিভব শক্তিটা আমরা বের করে নিব। সুতরাং এক সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি হবে আচ্ছা আমি এটা আসতেছি কিনা লিখতেছিলাম, উপরে লিখি। সুতরাং 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি হবে EP সমান সমান mgx। mgx তাহলে m এর মান হচ্ছে 0.5, g এর মান হচ্ছে 9.8 আর x এর মান আমরা ধরে নেই 5.1। তাহলে এটা আমার কত আসছে দেখো 0.9 তাহলে আসছে 4.9 into 5.1 is equal to আসছে 12.495 জুল। 12.495 জুল। তাহলে 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি কত হবে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে 12.495 জুল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 1 সেকেন্ড না দিয়ে আমি যে কোনো একটা সময় দিতে পারি, তবে অবশ্যই সময়টা ওইরকম হইতে হবে যাতে বস্তুটি ওই সময় কোনো না কোনো উচ্চতায় অবস্থান করে। যদি আমি এখানে আমার 1 সেকেন্ডের পরিবর্তে 2 বা 3 সেকেন্ড দিয়ে দিই তাহলে দেখা যাবে তখন বস্তুটি নিচে পড়ে রয়েছে। তো যাই হোক, আমরা এইভাবে বিভিন্ন উচ্চতার ক্ষেত্রে বিভব শক্তি বের করতে পারি। এবার যদি প্রশ্নটা এরকম হয় যে পরন্ত অবস্থায় মুক্তভাবে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তির কথার পরিবর্তে যদি আমি বলি বস্তুটির গতিশক্তি কত হবে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? পরন্ত অবস্থায় বা মুক্তভাবে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। তো আমরা আগে দেখব 1 সেকেন্ড যখন বস্তুটা ছেড়ে দিবে 1 সেকেন্ড পর বস্তুটির বেগটাকে বের করে নিব, তারপর গতিশক্তির সমীকরণে ব্যবহার করব, আমার অঙ্ক হয়ে যাবে। তা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। আমরা জানি v square is equal to e square plus 2gh। u এর মান 0, সরি আমরা এই সূত্রটা ব্যবহার করব না, যেহেতু এখানে সময় দেওয়া আছে তাই আমরা সময়ের সূত্র ব্যবহার করব, অর্থাৎ v is equal to u plus g এই সূত্রটা ব্যবহার করব। দেখো u এর মান 0 আর g এর মান 9.8, সময় t এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে সুতরাং v is equal to 9.8। v is equal to 9.8। এরপরে আমরা যদি গতিশক্তি যে 1 সেকেন্ড পর গতিশক্তি কত হবে, তাহলে আমরা সরাসরি e কে সমান সমান 1/2 mv স্কয়ার এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা সরাসরি করে ফেলতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা আশা করি বাসায় এটা করে ফেলতে পারবে। এখান থেকে মানটা বের করে বসাই দেবে, তাহলে দেখবে যে তোমাদের অঙ্ক হয়ে গেছে। তো আমরা
এখন যেটা দেখতেছি যে পড়ন্ত অবস্থায় মুক্তভাবে ছেড়ে দেওয়া 1 সেকেন্ড পর বস্তুটির বিভব শক্তি কত সেটাও বের করেছি, 1 সেকেন্ড পর বস্তুটির গতি শক্তি কত বা গতি শক্তি কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম। দেখাও যে পড়ন্ত অবস্থায় প্রতিটি বিন্দুতে বস্তুটি যান্ত্রিক শক্তি একই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমি এখানে একটা অঙ্ক লিখেছি বা একটা প্রশ্ন দিয়েছি। দেখাও যে পড়ন্ত অবস্থায় প্রতিটি বিন্দুতে বস্তুটির যান্ত্রিক শক্তি একই থাকবে। তো যাই হোক, এটা সমাধান আমরা কিভাবে করব? ধরো প্রতিটি বিন্দু বা প্রতিটি মুহূর্তের কথা যদি আমি বলি, একটু আগে তোমাদের আমি চিত্রটা দেখিয়েছি, আরেকবার লক্ষ্য করো। ধরো এখানে আমার বস্তুটা আছে, এই উচ্চতা হচ্ছে 10 মিটার। এখন আমি ছেড়ে দিচ্ছি বস্তুটা, ছেড়ে দিলে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমি প্রতিটি বিন্দুতে কথাটা পরিবর্তন আমি প্রতিটি মুহূর্তেও লিখতে পারি। প্রতিটি মুহূর্তে বস্তুটির যান্ত্রিক শক্তি একই থাকে। এখন বস্তুটা এই যে আমি 10 মিটার উচ্চতায় আছে, তখন বস্তুটা যান্ত্রিক শক্তি যত, বস্তুটা ছেড়ে দিলে আমার যে কোনো মুহূর্তে কোনো সময় এখানে থাকতে পারে, কখনো এখানে থাকতে পারে, কখনো এখানে থাকতে পারে, কখনো এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো যে কোনো মুহূর্তে বা যে কোনো বিন্দুতে তার যান্ত্রিক শক্তি একই থাকবে। এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করতে পারি তা আসলে লক্ষ্য করে আমরা এটাকে কিভাবে সমাধান করব। তো বস্তুটি যখন ভূমি থেকে 10 মিটার উচ্চতায় অবস্থান করে, তখন বস্তুটির ভিতরে মোট যান্ত্রিক শক্তি কত ছিল আমরা আগে সেইটা ব্যবহার করব, মানে সেই জিনিসটা মানটা বের করে নিব। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উপরে বস্তুটির বিভব শক্তি ইপি সমান সমান mg। তাহলে m এর মান হচ্ছে 0.5, 9.8, 10 সমান সমান 49 জুল। এবং গতি শক্তি E কে সমান সমান 1/2 mv স্কয়ার। 1/2 m এর মান 0.5 আর v দ্যাট ইজ 0, কারণ হচ্ছে 10 মিটার উচ্চতা থেকে যখন ছেড়ে দিব তখন বস্তুটির বেগ 0, তার মানে এটার মান চলে আসলো 0। সুতরাং মোট বা যান্ত্রিক শক্তি
আমরা জানি যান্ত্রিক শক্তি হচ্ছে বা মোট শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি, অর্থাৎ ইপি যোগ ইকে সমান সমান ইপি এর মান বেরিয়েছে 49 যোগ 0 দ্যাট ইজ 49 জুল। 49 জুল। এখন লক্ষ্য করো, অর্থাৎ বস্তুটির মোট যান্ত্রিক শক্তি কত? 49 বা 49 জুল। এখন বস্তুটি ছেড়ে দিলে আমার যে কোনো বিন্দুতেই তার এই যান্ত্রিক শক্তির মানটা হবে 49 জুল। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি? আশা করি এটুকু তোমরা তুলেছ খাতায়। এবার আমরা যে কোনো একটা বিন্দু ধরব, যে কোনো একটা অবস্থান চিহ্নিত করব। ধরে ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটি বিভব শক্তি ইপি এক্স এবং গতি শক্তি ই কে এক্স, যেখানে x is greater than 0, x is greater than 0, less than 10। দেখো, ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি EPX এবং গতি শক্তি EKX, যেখানে x এর মান 0 থেকে বড় অর্থাৎ 0 থেকে বড় অর্থাৎ বস্তুটির x ভূমি থেকে একটু উপরের দিকে আছে and less than 10 অর্থাৎ 10 মিটারের নিচে আছে। তার মানে এই x এর অবস্থানটা, ওই বিন্দুটার যে অবস্থানটা সেটা এই অংশের যে কোনোখানে হতে পারে। তাহলে এই x এর ক্ষেত্রে আমরা EPX এবং EKX এই দুটো মান বের করে নিব। তাহলে EPX is equal mgx, EKX is equal half mv স্কয়ার সমান সমান half mv স্কয়ার মান হচ্ছে e স্কয়ার প্লাস 2gh। এই h হচ্ছে মোট উচ্চতা। দেখো, ভূমি থেকে আমি ধরে নিচ্ছি এটুকু আমার x, তাহলে এই উচ্চতাটা কত? h মাইনাস x। তাহলে আমি এখানে লিখব h মাইনাস x। u এর মান 0 প্লাস 2gh মাইনাস x half m into 2gh minus x is equal to 2 কাটা, তাহলে mgh minus x। তো ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি আমরা পাচ্ছি mgh minus x। এরপরে আসো আমরা এই গতি শক্তি, আমরা যেহেতু যান্ত্রিক শক্তির মান বের করব,
তাহলে গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টিটা আমরা বের করব। গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টিটা আমরা বের করব। তো সুতরাং ভূমি হতে x মিটার উচ্চতায় যান্ত্রিক শক্তি E সমান সমান EPX প্লাস EKX। তাহলে EPX এর মান কত আসছে mgh প্লাস এটার মান কত আসছে mgh মাইনাস x। তাহলে mgx প্লাস mgh মাইনাস mgx is equal to mgh। এখন m এর মান আসছে কত 0.5 9.8 into 10 সমান 49 জুল। তার মানে এই শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিছুক্ষণ আগে দেখাইলাম যে বস্তুটা ঠিক সর্বোচ্চ উচ্চতা 10 মিটার উচ্চতায় বস্তুটির যে যান্ত্রিক শক্তি ছিল, এই x এর মান ধরার পর আমার যান্ত্রিক শক্তি একই বের হবে। তার মানে হচ্ছে যে আমার প্রতিটি বিন্দুতে যান্ত্রিক শক্তি একই থাকবে। তাহলে আমরা এটাকে লিখব, সুতরাং যেহেতু x এর মান আমরা দেখতেছি 0 থেকে বড় 10 থেকে ছোট, এবং এর ভিতরে এই ব্যবধির মধ্যে এর মধ্যে প্রতিটি বিন্দুতে যান্ত্রিক শক্তি 49 জুল। তাই বলা যায় পরন্ত অবস্থায় প্রতিটি মুহূর্তে বস্তুটির যান্ত্রিক শক্তি একই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমি যে অঙ্কগুলো তোমাদের আজকে করালাম, তোমরা বাসায় এই অঙ্কগুলো সঠিকভাবে অনুশীলন করবে। যদি সঠিকভাবে এই অঙ্কগুলো অনুশীলন করতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ যান্ত্রিক শক্তি গতিশক্তি সম্পর্কিত যে সমস্যাগুলো তোমাদের আছে, তোমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং পরীক্ষায় আসলে তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কর্মদক্ষতা বা ক্ষমতার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।